দর্শক আমন্ত্রণ আমাদের নিয়মিত আয়োজন বিশ্বংলাপ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুলতান আহমেদ। দর্শক আপনারা জানেন দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির নানা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে প্রতিদিন দুপুর 1টা থেকে আমরা যুক্ত হই এবং সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার জন্য আমাদের সঙ্গে সম্মানিত অতিথিরা যুক্ত থাকেন। দর্শক আপনারা জানেন যে গেল কয়েক মাস ধরে আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে সেটি হচ্ছে ডলারের বাড়তি দাম এবং এই ডলারের বাড়তি দামের ফলে কি প্রভাব পড়ছে, হয়তোবা অনেকেই ভাবেন যে ডলারের দামে আমাদের জীবনযাত্রার মধ্যে কি প্রভাব ফেলবে বা তাতে আমাদের কি যায় আসে। বাস্তবতা হচ্ছে ডলারের দাম যখন বেড়েছে তখন প্রত্যেকটি মানুষের জীবনের উপরেই এটির প্রভাব ফেলেছে। কেননা আমদানি করতে হয় যেসব পণ্যে, সেসব পণ্যে যখন ডলারের দাম বেড়ে গিয়েছে তখন আমদানি খরচ বেড়ে গিয়েছে এবং সেই প্রভাবটি কিন্তু আমরা নিত্যপণ্যের বাজারে গত কয়েক মাস ধরে দেখছি, কয়েক সপ্তাহ ধরে আরও বেশি দেখছি যে কিভাবে হুড়হুড় করে বিভিন্ন পণ্যের দাম বাড়ছে, বিশেষ করে যেগুলো নিম্ন আয়ের মানুষের জীবন তাদেরকে অস্থির করে তুলেছে এই নিত্যপণ্যের বাড়তি দামে। অন্যদিকে আমরা যদি দেশের বাইরে যারা যাচ্ছেন ডলার দিয়ে টিকিট কিনতে হচ্ছে বা ডলারের যে কোনো লেনদেনে আমরা কিন্তু টাকার যখন অবমূল্যায়ন হচ্ছে দেখছি, তখন কিন্তু আসলে এই সংকটটি সবার উপরেই পড়ছে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে। আমি যদি একটু প্রেক্ষাপট তুলে ধরে বলি, আমরা দেখেছিলাম খুচরা বাজার বা কার্ব মার্কেট যেটিকে বলে, সেটিতে গেল সপ্তাহে 120 টাকা পর্যন্ত ডলারের দাম উঠে যায়। যদিও ব্যাংকগুলোতে কিন্তু সেটি কিনে, অর্থাৎ ব্যবসায়ীরা যখন পেমেন্ট নিতে যায়, ব্যবসায়ীরা যখন ডলার ভাঙাতে যায় তখন কিন্তু তারা 95 টাকার বেশি পায় না বলে ব্যবসায়ীদের অভিযোগ। এবং আবার সেই ব্যাংকগুলোই আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি এবং বিভিন্ন খবর এসেছে যে 106-107 টাকা পর্যন্ত ব্যবসায়ীদের কাছ থেকে নিচ্ছে যখন তারা ডলার কিনতে যাচ্ছে। সব মিলিয়ে এই সংকট সমাধানে আমরা দেখেছি যে কেন্দ্রীয় ব্যাংকও বসে নেই। আমরা দুটো পদক্ষেপ ইতিমধ্যে দেখেছি এবং যেগুলো যারা আসলে বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন খুবই কার্যকর হতে পারে। একটি আমরা দেখেছি যে যেটি আসলে স্প্রেড বলে, যে ডলার যেই দামে কিনবে ব্যাংকগুলো তার থেকে 1 টাকা বাড়িয়ে তারা বিক্রি করবে, এর বেশি তারা বিক্রি করতে পারবে না। অন্যদিকে আবার খুচরা বাজার স্বাভাবিক রাখার জন্য যেই দামে ব্যাংকগুলো বিক্রি করবে তার থেকে 1.5 টাকা বাড়িয়ে খুচরা বাজারে বিক্রি করা সম্ভব, এর বেশি দামে বিক্রি হবে না, এমন নিয়ম নীতি বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে এই গত সপ্তাহের মধ্যে আমরা দেখেছি নিয়ে করেছে। এবং তার ফলে ডলারের দাম কতটুকু স্বাভাবিক হবে, নিত্যপণ্যের দামে কি প্রভাব পড়বে, আজকে দর্শক আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে এই বিষয়ে কথা বলতে 3 জন অতিথি যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব মোহাম্মদ নুরুল আমিন, তিনি সাবেক একজন প্রখ্যাত ব্যাংকার এবং সাবেক সভাপতি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবিবির। আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান, তিনি পরিচিত ব্যবসায়ী মুখ এবং সাবেক সভাপতি বিজিএমইএ। আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে একজন যুক্ত রয়েছেন, তিনি অঞ্জন শেখর দাস, তিনি পরিচালক চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, তিনি একই সঙ্গে আমদানিকারক রপ্তানিকারকও। জনাব নুরুল আমিন, শুরুতেই যদি আপনার কাছে আসবো, তবে আমরা একটু আমদানিকারকের কাছ থেকে শুনে আসি যে ডলারের এই বাড়তি দামের ফলে তাদের কতটুকু সমস্যা। ছোট করে যদি একটু অঞ্জন শেখর দাস আপনার কাছে শুরুতে আসি, যে এই আমদানি করতে গিয়ে ডলারের দাম বাড়ার ফলে আপনাদের কতটুকু বেগ পেতে হচ্ছে। কোথাও কোথাও আমরা শুনেছি যে ব্যাংকগুলো এলসি পর্যন্ত করতে পারছে না ডলারের সংকটের কারণে, আপনার অবজারভেশন যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে আসলে এটা একটা রয়েছেন জনাব অঞ্জন শেখর দাস। সরি, আমার মনে আনমিউট আছে, এখন শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে, আপনি বলুন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে এটা একটা এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা আসলে অনেক বেশি। এই ডিফারেন্সটা আমরা যারা এক্সপোর্টার, যারা ম্যানুফ্যাকচারার, এটাও আমরা চাই না। কারণ আমরা একদিক দিয়ে আমরা রপ্তানিকারক, আরেক দিক দিয়ে আমরাই আবার আমদানিকারক। আমরা আমদানি করতেছি বিভিন্ন পণ্য, বিভিন্ন কিছু। আমরা যখন এক্সপোর্ট করে ফরেন আর্নিংস আমরা আনি, আরএমজি সেক্টরের ব্যবসা করে, এখানে দুইটা থেকে ফরেন আর্নিংস আছে। একটা হলো যে রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট করে অলমোস্ট ক্ষেত্রে, আরেকটা হলো যে আমরা অয়েজার্নার স্ক্রিমে আমরা ডলার গুলো আনতেছি। এখন এক্সপোর্ট যদি বাড়ে এবং এক্সপোর্টের যদি বাড়ে, তাহলে কিন্তু এখানে এই পার্থক্যটার কোনো কারণ ছিল না। আমি এক্সপোর্ট করে যে ডলারটা পাচ্ছি এবং ওই ডলারের সাথে যদি সামঞ্জস্য রেখে রেটটা হয়, আমি যদি 95 টাকা পাই তাহলে এটা 96 টাকা হোক, আমি যদি 100 টাকা পাই তাহলে এটা 101 টাকা হোক, তাহলে আমাদের আমদানির উপর এরকম কোনো প্রভাব আসবে বলে আমার মনে হয় না। এখন এই যে 95 টাকা বা 96 টাকা, এটার সাথে যদি 110 টাকা 108 টাকা দিয়ে আমি ইম্পোর্ট করি, তাহলে এটার এই যে প্রতিফলন বা এটা তো সবার কাছে বসতেছে। কারণ দিনের শেষে আমি একজন ভোক্তা, এবং এটা হবে কেন, এটার বেনিফিশিয়ারিটা কে, আমাদেরকে এটা জানতে হবে। এটা কন্ট্রোলিং অথরিটি যারা আছে তাদেরকে এটা যদি সুষ্ঠুভাবে কন্ট্রোল আমরা করতে না পারি, তাহলে যেমন তেলের দাম এবার 50 বা 50% বেড়ে গেল, আরেকটার দাম 50% বেড়ে গেল। এটার কারণটা হলো যে এই যে ডলারের ফ্লাকচুয়েশন, এটার উপর নির্ভর করেই কিন্তু এটার যে প্রতিক্রিয়া, এটার যে প্রভাব, এটার প্রভাবের কারণেই কিন্তু দেশে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হচ্ছে।
এবং এটা শুধু ভোক্তার ক্ষেত্রে না, এটা সব জায়গায় যারা আমরা ম্যানুফ্যাকচারিং আমি যে প্রশ্নটি আপনাকে করেছিলাম অঞ্জন শেখর দাস, যে ব্যাংকগুলোতে কি এমন কিছু রয়েছে যে আপনারা চাইলেও এলসি করতে পারছেন না ডলার সংকটের কারণে? আপনি কিংবা আপনার কোনো অন্য ব্যবসায়ী যাদের কাছ থেকে আপনি এমন কিছু শুনেছেন কি? এখানে একটা অদৃশ্য একটা ব্যাপার মনে হচ্ছে, কারণ যারা কমার্শিয়াল ইম্পোর্ট করতেছে, যারা মেশিনারি ইম্পোর্ট করতেছে বা এর বাইরে গিয়ে, এখানে একটা অদৃশ্য কারণ রয়ে গেছে বলে আমরা মনে করি। কারণ কেউ জানে না যে আমি যখন একটা পিআই নেবো এটা কত দিয়ে আমার এলসি করবো, যখন আমি যে কমার্শিয়াল ইম্পোর্টের কাছে যাব, এটা কি এটার এক্সচেঞ্জ রেটটা কি হবে এটা কিন্তু কেউ জানে না। এটা একটা অনিশ্চিতের উপর আমরা সবাই আছি, এবং এই অনিশ্চয়তা আসলে থাকলে এটা দেশের জন্য কোনোভাবেই মঙ্গল হবে না বলে আমি মনে করি। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সঙ্গে। জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান, আপনার কাছে একটু আসতে চাই। আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে ব্যবসায়ী চেম্বারগুলোর পক্ষ থেকে বলা হয়েছে যে এই যে ডলারের অস্বাভাবিক দরদাম, তার পেছনে আসলে অনেক বেশি অবদান রাখছে কিছু মানুষ এখানে ইচ্ছাকৃতভাবে ডলার মজুত করছে। কোথাও কোথাও ব্যাংকের কথা বলা হচ্ছে, তাদের স্প্রেডের পরিমাণটা অনেক বেড়ে যাচ্ছে। আপনার দৃষ্টিতে আসলে কি, কেন এই ডলারের বাজারটা এমন অস্থির হলো, বা এখনো পর্যন্ত কি নিয়ন্ত্রণে এসেছে বলে আপনি মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে। শোকের মাস। আমি প্রথমেই জাতির জনক বঙ্গবন্ধু এই 15ই আগস্টে দুষ্কৃতী দ্বারা নিহত হয়েছিল, তার রুহের মাগফিরাত কামনা করছি। আপনি যেটা বলেছেন যে এইখানে কৃত্রিম সংকটটা কিন্তু অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয় এটা কৃত্রিম ভাবে এইভাবে সংকটটা সৃষ্টি করা হয়েছে। আমাদের দেশে কিন্তু ডলারটা এইভাবে বা ডলারের রেট বাড়ার কথা না কোনোভাবেই। হ্যাঁ, রপ্তানির ক্ষেত্রে আমি মনে করি যে ডলারের দাম যেহেতু আমরা দীর্ঘদিন একটা জায়গায় 84-85 টাকার মধ্যে আমরা রেখেছিলাম, এখানে আমিন ভাই আছেন, উনি ভালো করে জানেন, অনেক আর্টিফিশিয়ালি আমরা চেষ্টা করছি যে ডলারটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য, যাতে আমাদের মূল্যস্ফীতি না বাড়ে। কিন্তু দেখা গেল যে সেটা যদি আমরা 10 পয়সা 15 পয়সা করে আগের থেকে বাড়িয়ে আনতাম, তাহলে আজকে কিন্তু ডলারের রেট কোনোভাবেই 100 টাকা হইলে পরে মানুষের কোনো রকমের কোনো প্রবলেম হইতো না। সেখানে হঠাৎ করে এরকম ভাবে ডলারের ক্রাইসিসটা আমাদের দেশে সৃষ্টি করা হয়েছে, যাতে আমদানি এবং এটার কিন্তু সুফলটা যারা ডলারটা ইনকাম করতেছে, যেমন একটা হলো রপ্তানি খাত যারা ডলার ইনকাম করতেছে, আরেকটা হলো রেমিটেন্স যারা আমাদেরকে পাঠাচ্ছেন, এরা কিন্তু উপকৃত হয় নাই। উপকৃত হয়েছে কিছু মাঝখানে কিছু লোক, যারা এই আর্টিফিশিয়ালি এই ক্রাইসিসটা উপকৃত হয় নাই কেন বলছেন? আপনারা তো অন্ততপক্ষে 95 টাকা করে পাচ্ছেন রপ্তানির ক্ষেত্রে। এই ডলার যদি 84-85 টাকার পরে যদি এটাকে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময়ে রিজার্ভের থেকে ডলার বিক্রি করে তারপরেও কিন্তু বাজারটা ঠিক রেখেছিল, সেটা না রেখে যদি বাজারের উপরে ছেড়ে দিত, তাহলে আজকে এটা এমনিতেই 100 টাকা হইতো। তো এটা আসলে সেই জন্যই আমি বলছি যে আর্টিফিশিয়ালি ধরে রাখা হয়েছিল, এখন এটা আবার হঠাৎ করে এটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যেহেতু ক্রাইসিস হচ্ছে। আমি কয়েকটি তথ্য আপনার সামনে তুলে ধরি জনাব সিদ্দিকুর রহমান। যথেষ্ট ভালো রপ্তানি আপনারা করেছেন গত বছর, রেকর্ড পরিমাণ রপ্তানি করেছেন। এর পাশাপাশি যদি আমি বলি যে বাণিজ্য ঘাটতি রয়েছে, অবশ্যই রয়েছে, তবে সরকার অন্যদিকে চেষ্টা করছে যাতে করে বিলাসী পণ্য সহ অপ্রয়োজনীয় যত আমদানি সেটি বন্ধ করে দিতে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক থেকেও দফায় দফায় ডলার বিক্রি করা হচ্ছে বিভিন্ন ব্যাংকের কাছে। তারপরও আসলে কেন ডলার সংকটটা কাটছে না? এটি কি ইচ্ছাকৃত কিনা, নাকি আপনাদের দৃষ্টিতে আসলে কি মনে হয় কেন এটি কাটছে না? আপনি যে জিনিসটা বললেন যে আমাদের আপনার লাক্সারি আইটেম ইম্পোর্ট করা সরকার নিরুৎসাহিত করছেন। সরকার বলছেন 100% মার্জিন দিয়ে আপনার যে কোনো কিছু ইম্পোর্ট করতে পারবে। এখন যে লোকটার কাছে টাকা আছে সে 100% মার্জিন দিয়ে সে মালটা নিয়ে আসবে, সেই মালটা তো বাজারে সে বেশি দামে বিক্রি করবে, আরো এটা মনোপলি হয়ে গেল। এটা কিন্তু এইভাবে হওয়া উচিত ছিল না। এটা আপনাকে নিরুৎসাহিত করতে হলে একেবারেই কেউ ইম্পোর্ট করতে পারবে না, সেইভাবেই করা উচিত। 100% মার্জিন দিয়ে করতে পারলে তাহলে যার টাকা আছে সে ব্যবসা করবে, সে 1 টাকার মাল আমার কাছ থেকে 2 টাকা নিবে, তার ইচ্ছা মতো সে করবে, ভোক্তারাও কিনবে। এবং সেটি কি বাস্তবে হচ্ছে কিনা? যেমন বাণিজ্য মন্ত্রী বললেন যে ব্যবসায়ীরা যা লাভ করা উচিত ছিল তার চাইতে অনেক বেশি করছেন, অনেক বেশি অস্থির করছেন। গতকালকে আমরা শুনেছি বাণিজ্য মন্ত্রী এই ধরনের খুব ঝেড়েছেন ব্যবসায়ীদের উপরে। আপনি কি মনে করেন অনেক ব্যবসায়ী সুযোগ নিচ্ছে এখানে? যেমন ধরেন তেলের দাম বাড়ার ফলে যেরকম ভাবে আমাদের যে জিনিসের বিশেষ করে ডিজেল কে ব্যবহার করে ট্রান্সপোর্ট সেক্টর, এখন ট্রান্সপোর্ট সেক্টর যেভাবে আমাদেরকে জিম্মি করে তাদের ভাড়া বাড়িয়ে নিচ্ছে,
এখানে তো কিছু লোকের অবশ্যই বা ইনভলভমেন্ট আছে, যেটা আমরা আসলে যেভাবে বাড়া উচিত, যেভাবে কন্ট্রোল করা উচিত সেভাবে আমাদের হচ্ছে না। যেমন আজকে দেখেন লঞ্চে পদ্মা ব্রিজ হওয়ার জন্য লঞ্চের লোক কম যাচ্ছে, যার জন্য তারা কিন্তু সরকার যে ভাড়া নির্ধারিত করে দিয়েছে তার থেকে অর্ধেক ভাড়ায় তারা কিন্তু মানুষ দিচ্ছে, এবং তারা বলছে যে আমাদের যদি এইরকমও থাকে তাহলে আমরা ব্যবসা করতে পারবো। তো সেই জায়গার মধ্যে আমাদের কাছ থেকে যখন এই যে তেলের দাম বা অন্য জিনিসের দাম বাড়ে, তখন আমাদের কাছ থেকে যে আমরা যে ব্যবসায়ীরা যে বাড়ায় নেই, সেখানে কিন্তু অনেকটাই বেশি বাড়ানো হয়। যতটুকু না তেলের দাম বাড়ে তার থেকে বেশি বাড়ানো হয়। এখানে ব্যবসায়ীদের মধ্যেও কিছুটা অনৈতিকতা অবশ্যই আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে জনাব সিদ্দিকুর রহমান। থাকুন আমাদের সঙ্গে জনাব মোহাম্মদ নুরুল আমিন, আপনার কাছে আসতে চাই। আমরা দেখলাম সাম্প্রতিক সময়ে এই ডলার সংকটের প্রেক্ষাপটে আসলে কত জল কত ঘোলা হলো, কত দিকে গড়ালো। এই সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংক এর আগে আমরা দেখেছিলাম যে ডলারের একটি দাম নির্ধারণ করে দিয়েছিল, তার দুদিন পরেই আমরা শুনেছি, 3-4 দিন পরে আমরা শুনেছি যে সেই দামে থাকছে না ডলারের, পরবর্তীতে আবার ছেড়ে দেওয়া হলো বাজারের উপরে। সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংক 1 টাকা স্প্রেড ধরে ব্যাংকগুলোকে ডলার কেনাবেচা করতে নির্দেশনা দিল, এবং অন্যদিকে আবার খোলা বাজারে ব্যাংক থেকে 1.5 টাকার বেশি লেনদেন হবে না, বিক্রি করতে পারবে না। আপনি কি মনে করেন যে এই রকম নীতির ফলে ডলারের বাজার স্বাভাবিক হবে? এর বাস্তবায়নটি হবে কিনা আপনার অবজারভেশন জানতে চাইব। ধন্যবাদ। বাংলাদেশ ব্যাংক হচ্ছেন আমাদের এই মানি মার্কেটের রেগুলেটর, তাদের প্রধান দায়িত্ব, শুনছেন? জি শুনছি, বলুন আপনি। তাদের প্রধান দায়িত্ব হচ্ছে টাকার মান ঠিক রাখা, এবং টাকার মান ঠিক রাখা মানে আমাদের ফরেন এক্সচেঞ্জের সঙ্গে এটার মান ঠিক রাখা, তারপরে যেটা হচ্ছে মূল্যস্ফীতি, এবং এই যে মূল বিষয়টা, এই জায়গাটাতে আমি একটি কথা বলবো। বাংলাদেশ ব্যাংক একটু আগে সিদ্দিক ভাই বলেছেন যে অনেকদিন ধরে এটাকে 85-86 আটকে রাখা হয়েছে, এটা আমি সম্পূর্ণভাবে একমত। তারা চেয়েছিল একটা এই যে স্লো ডাউনটা সফট ল্যান্ডিং এর মাধ্যমে করবে, আটানা 1 টাকা 1.5 টাকা করে বাড়াতে বাড়াতে 87, 88, 89, 90, এখন এটা 95-তে গেল। কিন্তু তাদের অজান্তেই এটা একটা হার্ড ল্যান্ডিং হয়ে গেছে, এটা সফট ল্যান্ডিং এ থাকে নাই। এটা এখন 100 টাকা ছাড়াই, আমি যদিও কার মারবে এটা 120 টাকা হয়েছে, কিন্তু ব্যাংকগুলোতে তো 110-12 টাকা পর্যন্ত হয়েছে। এটা কার্ড মার্কেটে যখন বেড়ে যাচ্ছে তখন কিন্তু ব্যাংকগুলোও তো সুবিধা নিচ্ছে কোথাও না কোথাও, আমরা তো এমন দেখেছি যে মার্কেটটা হচ্ছে পরিষ্কার বলি, মানি এক্সচেঞ্জ গুলো যেগুলো করে, হুন্ডিওয়ালারা যেগুলো করে, ওগুলা হয়তো 2-3% ট্রানজেকশন দেয়। আমাদের ফরেন এক্সচেঞ্জের ট্রানজেকশন এখানে অ্যানুয়ালি কিন্তু 160, 70, 75 বিলিয়ন ডলার। আমরা 82 বিলিয়ন ডলার ইম্পোর্ট করেছি, আমরা 52 বিলিয়ন ডলার এক্সপোর্ট করেছি, আমরা 20 বিলিয়ন ডলার ইম্পোর্ট ফরেন এক্সচেঞ্জ আনছি, আমরা ওভারসিজ ব্যাংক অফশোর ব্যাংকিং এর মাধ্যমে এটা করছি। আপনি কি আমাকে কিছু বলছেন? জি 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 আমি শুনতে পাচ্ছি, বলুন আপনি। যে আমি মনে করি যে ওই আর্টিফিশিয়ালি ধরে রাখার যে চেষ্টা, সেটা ফেল করেছে। সেন্ট্রাল ব্যাংক অ্যাজ রেগুলেটর তাদেরকে কখনো প্রোঅ্যাক্টিভ হতে হয়, কখনো সাহসী হতে হয়, কখনো অ্যাকাউন্টেবিলিটিটা ঠিক মতো নেওয়ার জন্য কমার্শিয়াল ব্যাংকগুলোর উপর একটা কর্তৃত্ব তাদের তো আছে। তারা তো এই মার্কেটেরই প্রুডেন্ট কন্ট্রোলার বলি বা গাইড দেওয়ার লোক বলি। সেই জায়গাটাতে এই আপনি যে প্রশ্নটা করলেন, বাংলাদেশ ব্যাংক আমার মনে হয় যে হার্ড ল্যান্ডিং, সফট ল্যান্ডিং, ধীরে চলো এসব না করে যদি সাহস করে এটাকে 90 টাকার উপরে 86 থেকে নিয়ে যেত বা 95-তেও নিত, জি তাহলে কিন্তু আমার মনে হয় সীমাটা লঙ্ঘন করতো না। যখনই একটা মাত্রা এইরকম ভাবে আগাতে থাকে, ভোলেটালিটি হয়, তখন কিন্তু কেউ সুবিধা নেন, কেউ এটা ক্ষতিগ্রস্ত হন। ওই সুবিধা নেওয়ার মধ্যে চলে আসছে। আপনি দেখবেন, উইথ অল রেসপেক্ট টু আওয়ার ক্যাপিটাল মার্কেট ইনভেস্টার্স, তারাও ডলারটাকে ব্যবসা হিসেবে নিয়েছে। যার কাছে টাকা আছে উনিও এটাকে ক্যাশ ডলার বলেন, এমনি ডলার বলেন, এটাকে ব্যবসা হিসেবে নিয়েছেন। যার কাছে ডলার আছে তিনি ডলারটা এনক্যাশ করেন নাই। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকে বাধ্য হয়ে একটা সার্কুলার করতে হলো যে রিটেনশন কোটা, এক্সপোর্টের এগুলো 50% ক্যাশ করো, এবং 15 দিনের বেশি ধরে রাখা যাবে না। ওভার অফশোর ব্যাংকিং থেকে টাকা এনে এখানে কিছু ইম্পোর্টের বিল তোমরা দিতে পারো। এই কাজগুলো তারা করেছেন, কিন্তু এগুলো রিঅ্যাক্টিভ হয়ে গেছে। এগুলো যদি প্রোঅ্যাক্টিভ হতো, ডলারটাকে ছেড়ে দেওয়া হতো, যেটা আমি আবারও বলি, সিদ্দিক ভাই বলছেন যে এই ছেড়ে দেওয়াটার সাহসটা প্রোঅ্যাক্টিভলি করতে পারেন না বাংলাদেশ ব্যাংক। আমি বলবো ঠিক আছে, রেগুলেটর হয়তো দেখবেন, ওয়াচ এবং দেখি
কি হচ্ছে, ওই করতে করতে কিন্তু হঠাৎ করে এটা একটা বাস্ট করলো। আমরা জি। এই জায়গাগুলোতে ব্যাংকগুলোরও কিছু দায় দায়িত্ব, যেটা আপনি রেফার করছেন, যেটা অঞ্জন দা বলতে পারেন নাই, সেটা হচ্ছে আপনি একটি প্রতিবেদন নিশ্চয়ই ভিডিওতে কোনো না কোনো টিভিতে দেখেছেন যে 200%, 270%, 150% লাভ করেছে যারা গত বছর 20-25 কোটি টাকা লাভ করছে ফরেন এক্সচেঞ্জ থেকে, তারা এই বছর 200 কোটি করেছে, 120 কোটি করেছে, 100 কোটি করেছে। এই যে ব্যাংকিং হচ্ছে ল এন্ড প্র্যাকটিস, আইন আছে কিন্তু একটা প্র্যাকটিসও আছে। আপনি কি করে একজন এক্সপোর্টারকে কম দিয়ে একজন ইম্পোর্টার থেকে 5 টাকা, 10 টাকা, 60 টাকা, 3 টাকা বেশি নিতে পারেন, এটা একটা রেশনালিটি আছে, ওটাই প্র্যাকটিস। এই জায়গাটাতে আমাদের অপারেটর ব্যাংকগুলো কিছুটা ডিরেইলড হয়েছেন। সেটার জন্য গত কয়েকদিন আগে যে বাংলাদেশ মিটিং করলো, 1 টাকা কম 1.5 টাকা বেঁধে দিতে হলো। জি। কেন? বাফেদা আছে, বিভিন্ন অথরাইজড ডিলার ব্যাংক গুলো আছে, এবিবি আছে। এই সেলফ রুলটা তারা নিজেরা করে নিলে আজকে প্রতিটা ক্ষেত্রেই আমাদের রেগুলেটরকে হস্তক্ষেপ করতে হচ্ছে। এইরকম পুলিশিং করে তো একটা সিস্টেম, একটা মানি মার্কেট আমার মনে হয় কঠিন হয়। সবাইরই রেশনালি বিহেভ করা উচিত। এখানে সেন্ট্রাল ব্যাংক কিছু ধীর ছিলেন বা প্রোঅ্যাক্টিভ ছিলেন না, সেই সুযোগটা কিন্তু কমার্শিয়াল ব্যাংকগুলো নিয়েছে। জি। আমাদের এফবিসিসি এর সভাপতি এটাকে 10 টাকা বলছেন যে ব্যাংকগুলো 10 টাকা লাভ করার জন্য লাইসেন্স দেওয়া হয় নাই, কিন্তু সেই কাজটা হয়তো হয়েছে, আমি বলবো হয়তো হয়েছে। কিন্তু সেটি যেন আর না হয়, অবশ্যই না, অবশ্যই যেন আর না হয়, এবং জি। বাংলাদেশ ব্যাংকের যেটি বলছিলাম যে নতুন যে দুটো নীতিমালা, এটি যেন বাস্তবায়ন হয়, সেটির জন্য কি করা যায় বা কি করতে হবে বাংলাদেশ ব্যাংকে, সেই পরামর্শগুলো আপনাদের কাছ থেকে চাইবো। তবে ছোট্ট একটি বিরতির সময় হয়েছে, জনাব মনিরুল আমিন থাকুন আমাদের সঙ্গে, আপনারা তিনজনই। দর্শক ফিরছি ছোট্ট একটি বিরতির পরে, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আমন্ত্রণ বিরতির পরে আরও একবার আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন সংলাপ অনুষ্ঠান। যে বিষয়ে আজকে আমরা কথা বলছি, ডলারের সংকটের সমাধান কোথায়, সেই উত্তর খোঁজার চেষ্টা করছি। আমাদের সঙ্গে তিনি অতিথি রয়েছেন, আপনারা এর মধ্যে পরিচিত হয়েছেন। জনাব নুরুল আমিন, আপনার কাছে আরও একবার আসতে চাই। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে বাংলাদেশ ব্যাংকের এটি একটি নির্দেশনা, এটি কোনো আইন নয়, এবং সেই আলোকে আপনি বলছিলেন যে বাংলাদেশ ব্যাংকের উচিত তাদের যেই ওয়েবসাইটে সেখানে প্রতিদিন দর আপডেট করা, সেটি তারা করেও থাকেন সাধারণত আমরা দেখি। তবে যেটি হয় যে সাধারণ মানুষ সবার কিন্তু এতটা বোঝে না বা জানে না যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে তারা কিভাবে দামটি পাবে। এটি করা যায় কিনা যে গণসচেতনামূলক এরকমই সংকটের সময়ের জন্য যে প্রতিদিন প্রয়োজনে টেলিভিশনের স্কল আকারে আসবে কিংবা পত্রিকাতে আসবে যে এই আজকের দর এটি, আজকের দর এটি, তাহলে পরে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে কিনা, আপনি কি মনে করেন? এটি প্রচারটি বাড়ানোর উপায়টি কি আসলে? যে এটা কিন্তু এমনি ইন্টার ব্যাংক গুলোর মধ্যে হচ্ছে, যে কথাটা বললাম, তারা কিন্তু প্রতিদিনই এই রেটটা সব ব্যাংকগুলোতে পাঠায়। ওটা নিয়ে একটা ইন্টারনাল ডিসিপ্লিন এখানে আছে, কিন্তু কারা মানে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় এখানে। আমি যে কথাটা বলার জোর দেওয়ার চেষ্টা করেছি, সেই বিষয়টা হচ্ছে যে যেন একটা ডিসিপ্লিন আসে, মানুষ যেন কোনোভাবে ইম্পোর্টার এক্সপোর্টার এরা কোনোভাবেই যে না ঠকেন, আমি প্রতারিত বলবো না, তারা যেন না ঠকেন। না ঠকার কারণে যেটা হবে, তারাও কিন্তু তাদের ওই প্রাইসিংটা সেভাবে করতে পারবেন। আপনি এক্সপোর্ট প্রাইস যদি ভালো পান এবং আপনি যদি ইম্পোর্টের প্রাইসে ন্যায্যটা নিতে পারেন, তাহলে ওই যে আপনি যখনই ইনভয়েস নেবেন অথবা বাইং মানে এক্সপোর্ট অর্ডার নেবেন, তখন আপনি এটা বুঝতে পারেন যে আপনার এখানে কিভাবে মার্জিনটা করা রাখা যাবে। আমাদের তো যে প্রায় 70-75% এক্সপোর্টের এগেইনস্টে ইম্পোর্ট হয়, 25%-30% রাখতে পারলেই আমাদের এক্সপোর্টার ভাইরা খুব খুশি থাকেন, ভালো থাকেন, এবং এটা ন্যায্যভাবেই তাদের তখন সবকিছু কভার করে আসে। এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক, তাদের একজন মুখপাত্র আছেন, উনি প্রতিদিন এই প্রেস ব্রিফিংটা করতে পারেন। উনি প্রতিদিন কোথায় ন্যায়, কোথায় অন্যায়, কোথায় ভুল, কোথায় কম বেশি হচ্ছে এটা করতে পারেন। সেটি আপনি যেমন বললেন যে কেউ যেন না ঠকে, আপনি এটা খুব সুন্দর কথা বললেন, মানুষ যেন কেউ না ঠকে, সেই না ঠকানোর জন্য তাদেরকে তো জানাতে হবে যে আজকে দরটি 95 টাকা, আজকে দরটি 96 টাকা। সেটি জানানোর কি সহজ উপায় হতে পারে? বাংলাদেশ ব্যাংক প্রেস রিলিজ করতে পারে। বাংলাদেশ ব্যাংকের যে মুখপাত্র আছে, উনি প্রায় তো টিভিতে আসেন, আপনারা দেখেন, ওই মুখপাত্রের মাধ্যমে উনি সকাল বিকাল দুবার করতে পারেন, একবার করতে পারেন, বা যেইটুকু হলো প্রতিদিন যদি মনিটরিং করেন, তাহলে আর ওই রকম মানে লম্বা সময়ের জন্য 2-3 দিনের জন্য এই ভুলগুলো হবে না, স্বল্পস্থায়ী হবে। আমি এটাই আচ্ছা, নুরুল ভাই, আরেকটি বিষয় জানতে চাই, আপনি এবিবির আমি একটা কথা বলতে চাই। এখানে
জি আমি একটু বক্তব্য দিতে চাই। জি, অবশ্যই আসবো আপনার কাছে অঞ্জন শেখর দাস। সিদ্দিকুর রহমান, আপনি কি যেন বলতে চাচ্ছিলেন, বলুন। আমি বলতে চাচ্ছি যে প্রতিদিনই আগের দিন যদি ব্যাংকগুলোকে জানিয়ে দেওয়া হয় যে আগামীকালকে এই রেট হবে, জি তাহলে সেই রেটটা যেন সবাই মানে, সেই জিনিসটাই বাংলাদেশ ব্যাংকের করা উচিত। এখানে অবশ্যই কিন্তু সেটি তারা মাঝে সেটি মাঝে না দিচ্ছে। মানলে পরে, সেটি না মানলে পরে জনাব নুরুল আমিন, আপনি যেমনটি বলেন এটি কোনো আইন নয়, না মানলে পরে আসলে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে, খুব সংক্ষিপ্ত করে যদি একটু বলেন। অবশ্যই অবশ্যই অনেক ব্যবস্থা নিতে পারে। এর আগে দেখেছেন 6 জন ট্রেজারির চিফকে সরিয়ে দিয়েছে, এটা একটি বড় ব্যবস্থা। তারা ওই দিনের জন্য তাদেরকে ওয়ার্নিং দিতে পারে, ওই দিনের জন্য তাদেরকে ওই কোন ব্রাঞ্চের বা কোন ট্রানজাকশন বন্ধ করে দিতে পারে। তাদের অনেক বেশি ক্ষমতা আছে, তাদের আইন নয় শুধু রেগুলেশন না মানলেও কিন্তু শাস্তি দেওয়ার অনেক ক্ষমতা আছে। সব হার্ড অনেক কিছু তারা নিতে পারেন, কোনো সন্দেহ নাই। জি। আপনি মনে করেন যে ওই ব্রাঞ্চের আইডি লাইসেন্স বন্ধ করে দিতে পারে, নিতে পারেন। ওই যে ব্যাংকে অন্যায় করছে তাদেরকে জরিমানা করতে পারে, জি। তাদেরকে রিপ্রিমেন্ট করতে পারে। তাদের ভবিষ্যতে এই যে অনেক কিছু বাংলাদেশ ব্যাংকের পারমিশন লাগে, ওই পারমিশন গুলো ক্ষেত্রে স্থগিত করে দিতে পারে, সেটা নিতে পারেন। আমাদের সঙ্গে অঞ্জন শেখর দাস কি যেন বলতে চাচ্ছিলেন। অঞ্জন শেখর দাস, আপনি একটু বলবেন যে ব্যাংকগুলো যেটি জনাব নুরুল আমিন যেমনটি বলছিলেন সেই কথাগুলো আসলে কি বাস্তবায়ন হয় কিনা, আপনারা তো একেবারে বাস্তব চিত্রটা দেখেন। ধন্যবাদ আপনাকে। আমি সংক্ষিপ্ত বলবো, এখানে আসলে আমার গুরু রয়ে গেছেন সিদ্দিক ভাই, আমার ওস্তাদ, মানে জি। উনি আমার আসলে নুরুল আমিন সাহেব আছেন, ওনারা যে বক্তব্য দিয়েছেন এটা হলো যে আসলে প্র্যাকটিক্যাল। আমার কথা হলো যে ধরেন আমরা যারা বেশি ব্যবসা করি সিদ্দিক ভাইয়ের মতো, ওনারা নেগোসিয়েট করা হয়তো 95 যে 100 নিচ্ছি, 98 নিচ্ছি। আবার আমাদের যে মাস পিপল যারা এসএমই করে, ওরা কিন্তু ওই সুযোগটা পাচ্ছে না। এটা হলো 1 নম্বর। 2 নম্বরটা হলো সিদ্দিক ভাই যে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে 100% মার্জিন দিয়ে যদি ব্যবসা করতে হয়, তাহলে এসএমই খাতে যারা ব্যবসা করতেছে ওরা তো ঝরে পড়তেছে। মাননীয় প্রধানমন্ত্রী বলতেছেন যে তোমরা ব্যবসা করো, তাহলে ব্যবসাটা দেশে হবে কোথায়? এখন নুরুল আমিন ভাই যেটা বলছেন এবং সিদ্দিক ভাই যেটা বলছেন, এটার জন্য যে স্বচ্ছতা লাগবে, জবাবদিহিতা লাগবে, এটাই আমরা চাই। এবং 1 টাকা ডিফারেন্স এটা প্লাস মাইনাসে আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট হোক, তাহলে দেশের জনসাধারণ যারা আছে, ভোক্তারা যারা আছে, ওরাও কিন্তু এটার সাথে আসুক, এক্সপোর্টাররা যাতে ডিপ্রাইভ না হয়। এটাই হলো আমার বক্তব্য। এখানে আর বিস্তারিত অনেক কিছু বলে আর কোনো লাভ হবে না। ধন্যবাদ। চমৎকারী কথা বলেছেন। কিছুক্ষণ আগে জনাব সিদ্দিকুর রহমান যেমনটি বলছিলেন যে যখন বিলাসী পণ্যগুলোর ক্ষেত্রে 100% ক্যাশ টাকা দিয়ে আপনাকে আনতে হচ্ছে, তখন ব্যবসায়ীরা এখানে সুবিধা নিচ্ছে যে যার মতো করে। আপনার অবস্থানে আপনি একজন আমদানিকারক হিসেবে আপনি বলবেন যে আসলে কি এটি ঘটছে কিনা, এবং যদি সেটি হয়ে থাকে কেন আমদানিকারক সেই সুবিধা নিচ্ছে? না, এটা তো খুবই স্বাভাবিক। কাকে বলছেন? অঞ্জন শেখর দাস। হ্যাঁ, আমি বুঝিনি, আর একটু কাইন্ডলি যদি বলেন একটা সেকেন্ড। যেমনটি সিদ্দিকুর রহমান বলছিলেন যে যখন আপনি 100% টাকা দিয়ে, মানে ব্যাংক আপনাকে কোনো এলসি দিচ্ছে না, আপনি নিজের টাকায় নিয়ে আসলেন কোনো বিলাসী পণ্য, তখন আপনার মনের মতো করে বাজারে কিন্তু আপনি মনোপলি হয়ে গেলেন, ওই পণ্য আর কেউ আনতে পারেনি। মনের মতো করে এক দর বেঁধে দিয়ে আপনি বিক্রি করছেন এবং সেখানে অনেক বেশি মার্জিন করার নজির রয়েছে। সেটি আপনারা কেন করেন এবং সেটি বন্ধ করার উপায় কি? এবং আমার তো অনেক বন্ধু বান্ধব আছে যারা আসলে আমরা ইম্পোর্টার এক্সপোর্টার সবাই কিন্তু ওই যে অফিসের পরে একসাথে বসি। আমি যেটা দেখেছি 100% মার্জিন দেওয়ার পরেও কিন্তু ব্যাংকাররা এখানে ফ্যাসিলিটি খুঁজতেছে। তারা যেটা চাচ্ছে, তারা অনেক ক্ষেত্রে 100% মার্জিন দেওয়ার পরেও কিন্তু ডলারটা কিনে রাখতেছে না। সে 105 টাকা দিয়ে ওরা 100% দিল, কিন্তু এরপরে যখন গুডসটা আসলো, আসার পরে ওরা 110 টাকা 12 টাকা ক্লেম করতেছে। এটা কিন্তু হওয়ার কথা না। আরেকটা জিনিস যেটা সিদ্দিক ভাই বলছেন, এটা বাস্তবে বলেছেন, তাহলে যাদের পয়সা আছে ওরা ব্যবসা করবে, যারা এসএমই ওরা ব্যবসা করবে না, এটা তো কোনোভাবেই হতে পারে না। এটাকে আমরা কোনোভাবে এনকারেজ করি জি, না। সেই সংকট কিভাবে সমাধান করা যায় আমরা জনাব সিদ্দিকুর রহমান আপনার কাছেই আসি। ব্যাংকগুলো যেটি বাস্তবতা সেটি হচ্ছে যে যেটি শেখর বলছিলেন যে আসলে এমনটি হতে পারে যে তাদের মনের মতো করে এখন বাংলাদেশ ব্যাংক বিধে দিয়েছে, কিন্তু তারা বললো যে আমাদের কাছে ডলার নেই। সেই ক্ষেত্রে আসলে কি করার রয়েছে? এই মুহূর্তে যদি আপনি বলেন, আমি বলবো যে লাক্সারিয়াস আইটেম গুলো একেবারেই নিরুৎসাহিত করা, কেউ এলসি করবে না এবং কোনোভাবে এগুলো আসবে না। যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য না, যেটা আমাদেরকে একেবারেই জরুরিভাবে ইম্পোর্টের প্রয়োজন নাই, সেগুলো এখন আমরা ইম্পোর্ট করব না, কেউ না। 100% মার্জিন দিয়েও কেউ করতে পারবে না। সেটাই আমাদের আসলে মূল সমাধান এই ব্যাপারে। আর দ্বিতীয় কথা হলো যে এখানে কিন্তু একটা জিনিস হচ্ছে, সেটা হলো যে ডলারটা আর্ন করতেছে সে কিন্তু লুজার হচ্ছে। কারণ আমার কাছ থেকে ডলার যদি ব্যাংক কিনে নেয় 95 টাকায়, সে বিক্রি করতেছে 105 টাকা, আবার যখন মাল আসতেছে তখন বিক্রি করতেছে 110 টাকা তাকে ধরতেছে। এই যে মাঝখানে যে লাভটা, এই লাভটা কিন্তু সম্পূর্ণরূপে এই যে ফরেন কারেন্সি ডিলার যারা আছে, যারা ব্যাংক, তারা কিন্তু এই লাভটা করতেছে। এটা কোনোভাবেই কাম্য নয়।
আমার কথা হলো আমার ইম্পোর্টাররা এবং আমার ওয়েজার্নাররা যদি 100 টাকা তাদেরকে দেই, আমি বাংলাদেশ ব্যাংক রেটটা ফিক্স করে দেবে 100 টাকা দেই, তাহলে জি। ব্যাংক 101 টাকায় এলসি করতে বাধ্য। এখানে বা বাংলাদেশ ব্যাংকের কথা না শোনার কোন ব্যাংকের কোনো ক্ষমতা নাই, কারণ হলো বাংলাদেশ ব্যাংক হলো লাইসেন্সিং অথরিটি। বাংলাদেশ ব্যাংকের মনিটরিং এবং বাংলাদেশ ব্যাংকের যে কোনো জিনিস মুখে বললেও সেটা কিন্তু ব্যাংকে শুনতে হবে, কারণ ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের সাথে সব অহরহ কাজ করতে হয়। সেখানে বাংলাদেশ ব্যাংক ইচ্ছে করলেই তারা অনেক কিছু আটকাই দিতে পারে বা তাকে শাস্তি দিতে পারে। এখানে শাস্তি না দিতে পারার কোনো কথা নাই, কারণ লাইসেন্সিং অথরিটি যে তার কিন্তু একটা ক্ষমতা সবসময় থাকেই। জনাব সিদ্দিকুর রহমান, আপনি একটু একটা অন্য দিক থেকে একটা প্রশ্ন করি। আপনি একই সঙ্গে আবার ক্ষমতাসীন আওয়ামী লীগের বাণিজ্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে সরকার কতটুকু মানে চাচ্ছে ডলারের বাজারটি নিয়ন্ত্রণ করতে, সদিচ্ছার ব্যাপার এখানে রয়েছে, এবং সেটির ফলে আসলে এই যে নতুন যে বাংলাদেশ ব্যাংকের যে নির্দেশনা, এটি কার্যকর করতে সরকারের পক্ষ থেকে কতটুকু সহায়তা প্রয়োজন এবং করা কিভাবে উচিত আপনি মনে করেন? আমি তো মনে করি সরকার কি চায়? সরকার চায় তার দেশের সাধারণ জনগণ শান্তিতে থাকুক, মূল্যস্ফীতি কম হোক। তো সেইখানে এইগুলো করবে বাংলাদেশ ব্যাংক, এবং বাংলাদেশ ব্যাংককে সরকার সম্পূর্ণরূপে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, তাদের যে জিনিসটা করলে সুবিধা হবে সেটাই তারা করতে পারে। সেখানে সরকার কখনোই চাইবে না যে ডলারের দাম বাড়ুক, মূল্যস্ফীতি হোক, অথবা বাজারে একটা অস্থির অবস্থায় আসুক। এই সরকার সবসময় চায় যে তার জনগণ যাতে শান্তিতে থাকতে পারে এবং মানুষের মধ্যে যাতে কোনো রকমের প্যানিক সৃষ্টি না হয়। এইবারে ডলারটা কিন্তু সম্পূর্ণরূপে একটা প্যানিক সৃষ্টি করে কিছু লোক তারা এই জিনিসটা করেছে। এটা কিন্তু আমি মনে করি এটা তদন্ত হওয়া দরকার, এবং তদন্ত করে যারা এর পিছনে আছে তাদেরকে আইনের আওতায় নেওয়া দরকার। অসংখ্য ধন্যবাদ জনাব সিদ্দিকুর রহমান। থাকুন আমাদের সঙ্গে। ডলার সংকট নিয়ে আরো অনেক কথাই হয়তো বা বলার বাকি রয়েছে, কি করে সমাধান করা যায়, কি করে সমাধানে আসবে, সব মিলে কথা বলতে চাই। দর্শক, ছোট একটি বিরতির সময় হয়েছে, আপনারা থাকুন আমাদের সঙ্গে, ফিরছি ছোট্ট একটি বিরতির বাধা পেরিয়ে। দর্শক, আমন্ত্রণ আবারও। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন বিশ্লেষণ অনুষ্ঠান। যে বিষয়ে আজকে আমরা কথা বলছি, যে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি, ডলারের সংকটের সমাধান কোথায়। জনাব সিদ্দিকুর রহমান খুব সুন্দর করেই বলছিলেন যে সরকার সবসময় চায় যে জনজীবনে কোনো প্রভাব না পড়ুক, সেটি ডলারের দাম জন্য হোক, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণেই হোক, সব মিলিয়ে হোক। জনাব নুরুল আমিন, আপনার কাছে যদি একটু আবার আসি, আপনাদের একটি সংগঠন রয়েছে এবং যেটি খুবই ভালো অবদান রাখে ব্যাংকিং খাতে, আপনি এটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন একসময়, অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ, এবিবি, সব ব্যাংক এমডিদের নিয়ে যে সংগঠন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যখন এই ক্রাইসিস সময়ে এই সংগঠনগুলো আসলে তেমন কি করেছে, বা বাফেদা যাই রয়েছে তারাই বা কতটুকু অবদান রেখেছে, কি করে আসলে পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে জানা গেল যে বেশ কয়েকটি ব্যাংকের কারণে অস্থির হচ্ছে ডলারের বাজার, এবং আমরা দেখলাম ট্রেজারি হেডদেরকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই সময়ে কেন এবিবি বা বাফেদা তারা কোনো ব্যবস্থা নেয়নি এর আগে, বা কোনো কিছু বাংলাদেশ ব্যাংকে তারা জানায়নি? ভালো ভালো প্রসঙ্গ তুলছেন, যদিও আমি খুব হার্ড লাইনে বলবো না, কারণ একটা মধ্যপন্থায় বলবো যে কথাটা, সেটা হচ্ছে আপনি যখন একটি সংগঠন করেন সেটা কল্যাণের জন্যই করেন, অবশ্যই সেটা যেই কোনো সমিতি বলেন, যে কোনো কিছু। আর ব্যাংকিং এর জন্য যে এমডিতে যে সংগঠন এবিবি বা বাফেদা ফরেন এক্সচেঞ্জের এই বিষয়ের জন্য যে সংগঠন, এটা অবশ্যই কল্যাণের জন্য করা হচ্ছে। সে কল্যাণটা ব্যাংকের যেমন হবে, আমাদের কাস্টমার, আমাদের ভোক্তাদের জন্য যেমন হবে, দেশের ইকোনমির জন্য হবে। ব্যাংকগুলো অনেক অবদান রাখছে। আমি উইথ অল রেসপেক্ট যেটা বলবো আপনাকে, যে এই যে 82 বিলিয়ন ডলার ইম্পোর্ট, 52 বিলিয়ন ডলার এক্সপোর্ট, 20 থেকে 25 বিলিয়ন ডলার ফরেন এক্সচেঞ্জ, তারপরে অফশোর ব্যাংকিং এর মাধ্যমে যে ডলার ট্রানজাকশন, এর কিন্তু 100% ব্যাংকিং এর মাধ্যমে হচ্ছে, ব্যাংকের মাধ্যমে হচ্ছে। এটি মনে রাখতে হবে, তারা এই কন্ট্রিবিউশনটা করছেন। কিন্তু এই ছিটেফোঁটা লাভ করতে গিয়ে ক্রাইসিসের সময় কমন ফিলিং এ না এসে এই তারা যে এই বিচ্ছিন্ন ভাবে, এটা কিন্তু এবিবি নির্দেশও করেন নাই, এবিবি কে জানাইও করেন নাই। তাহলে একটি ব্যাংক ইন্ডিভিজুয়ালি একজন এমডি এবিবির সদস্য হয়ে উনি যে এই টোটাল সিস্টেমের বাইরে গিয়ে এত টাকা গ্যাপ করে এই লাভটা করছেন, লাভটা কার জন্য করছেন? আপনি চিন্তা করতে হবে, আমার লাভ যদি আমি আমার কাস্টমারকে বেশি দিতে পারি, কাস্টমার সুবিধা বেশি দিলে আমার ভলিউম বাড়বে, ব্যবসা বাড়বে,
আমার কাস্টমার হ্যাপি থাকবে। আমি কি বোর্ডকে হ্যাপি করব, শেয়ার হোল্ডারদের হ্যাপি করব? আমার কি লাভের পরিমাণের ব্যাপারে কোনো মাত্রা জ্ঞান থাকবে না? ওই জায়গায় এবিবি এবং বাফেদার নিজেরা বসা উচিত ছিল, বসে অবশ্যই বলা উচিত ছিল বাংলাদেশ ব্যাংক ডাকার আগে তোমরা আর ভায়োলেট করবো না। ইভেন বাংলাদেশ ব্যাংকে মিটিং করে আসার পরেও বলাভাবে বলা, আমরা এবিবিতে 2-4টা আর্জ করে মানে উদ্বুদ্ধ করে সার্কুলার ইস্যু করি, কথা বলি, জানাই, লিখিতভাবে দেই এই কাজটা আমরা মেনে চলবো, এই কাজটা আমরা করব। বাফেদা এভরিডে রেট প্রণয়ন করে এবং করেই করতে, আমি বাফেদার চেয়ারম্যান ছিলাম, করতে হয়। ফলে হচ্ছে কি যে কাজগুলো করছে ওই একটা বিচ্ছিন্ন, 2টা বিচ্ছিন্ন, 10টা বিচ্ছিন্ন ব্যাংক এই কাজটা করছেন, ওই জায়গাটাতে আমার আপত্তি। আপনি এবিবির সদস্য, ওখানে নাম লিখিয়েছেন, জি। এটা ভলেন্টারি অর্গানাইজেশন হোক, কিন্তু আপনি কল্যাণের জন্য করছেন, নৈতিকতা কার বলতে একটা কল্যাণ বিষয় রয়েছে। করছেন? ওই নৈতিকতা হয়তো বলবো না, কারণ উনি নিজের জন্য হয়তো করেন না, উনি কার জন্য করেছেন? এখানে যে এই নিয়মের বাইরে গিয়ে উনি শুধু ওনার ব্যাংকের চিন্তা করে করলেন, আমি ওই কথাটা বলছি। এখানে তো ব্যাংক একটা কমিউনিটি, এখানে কাস্টমারের বিরাট একটা বেস, এখানে একটা সম্পর্ক, ব্যাংকার কাস্টমার রিলেশন। আজকে সিদ্দিক ভাই, আজকে অঞ্জন দা যদি এরকম ভাবে ব্যাংকের দ্বারা এভাবে ঠকে থাকেন বা অন্য কোনো ভাবে মানে লাভ বা ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন, তাহলে ওই ব্যাংকের সঙ্গে কি ওনার সম্পর্কটা আন্তরিক রইলো? এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আমার কাস্টমার হ্যাপি না হইলে আমি কি করে কাস্টমার ফ্রেন্ডলি ব্যাংক হব? কাস্টমার ফ্রেন্ডলি ব্যাংক হওয়া, এটা অনেক চিন্তা চেতনা এবং এটা মার্কেটিং এর একটা বড় টুল হিসেবে করতে পারে। তা আমি যাই হোক মধ্যপন্থা বললাম এই জন্য, এরাই আবার আমার কাজ করবে কালকে, এদের কাছে আবার আমার তাদের কাছে আমার আবার যেতে হবে। তো কাজে রেগুলেটর যা বলেন, আপনাদের সংগঠন গুলো যেন সেটাকে ইকো করে আপনার এটা মানার জন্য উদ্বুদ্ধ করেন। আমি আমার ব্যাংকিং কমিউনিটির ভাইকে এই কথাগুলোই বলবো, কারণ আমি জি, জনাব নুরুল আমিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থাকুন আমাদের সঙ্গেই। জনাব অঞ্জন শেখর দাস, আপনার কাছে একটু আসতে চাই। আমদানি করেন আপনারা, একসঙ্গে রপ্তানি করেন, আমদানি রপ্তানির আড়ালে দেশ থেকে প্রচুর টাকা পাচার হওয়ার বিভিন্ন রকমের সংবাদ আমরা পাই এবং এরই মধ্যে সেই বিষয়গুলো নিয়ে অনেক তথ্য প্রমাণও গোয়েন্দা সংস্থাগুলোর কাছে রয়েছে। এটি আসলে এখনো যেমন আমরা এই মাসে জানি যে আমদানি এলসি সেটি খুবই কম হয়েছে, অনেক ক্ষেত্রেই শোনা যায় যে যেটি রপ্তানি হয় সেখান থেকেই পেমেন্ট দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে পণ্য আমদানি করার জন্য তারা করছে। আপনি একটু বলবেন যে এগুলো আসলে এই কারা করছে এবং সেই ক্ষেত্রে কিভাবে এটি বন্ধ করা যায়? ধন্যবাদ আপনাকে। শুনুন, আসলে যারা প্রকৃতভাবে এদেশে ব্যবসা করে তারা কিন্তু কোনোভাবে অর্থপ্রচার করে না, এটা করার কোনো যৌক্তিকতা এখানে নাই। অনেকে আমরা যারা বড় বড় ফ্যাক্টরি করেছি, অনেক ইনভেস্টমেন্ট এদেশে করেছি, তারা কিন্তু ব্যাংক থেকে লোন নিয়ে মানি নিয়ে আমরা ইনভেস্টমেন্ট করেছি এবং ব্যাংক ইন্টারেস্ট এদেশে কিন্তু অনেক বেশি। আমি যদি চায়নায় ব্যবসা করি, আমি যদি লন্ডনে ব্যবসা করি, আমি যদি অন্য জায়গায় ব্যবসা করি, আমি লাইবর ইন্টারেস্টে মানে নিয়ে আমরা এখানে ফান্ড ক্রিয়েট করে আমরা এখানে ব্যবসা করতে পারবো। আচ্ছা। আর বাংলাদেশিরা যেখানে এখানে ব্যবসা করে তারা যখন ব্যাংক ফ্যাসিলিটি নিয়ে ব্যবসা করে, তাদের ব্যাংক ইন্টারেস্ট অনেক বেশি। আমরা 12-13%, 14% ইন্টারেস্ট নিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে টাকা দিয়ে কিন্তু আমরা দেশে ব্যবসা করি আর কি। এবং ব্যবসা করতে গিয়ে আমাদেরকে এই টাকা রিটার্ন করতে 10 বছর, 15 বছর, 12 বছর সময় লাগে দেবে। এখানে কিন্তু কোনো ধরনের টাকা পাচারের কোনো সুযোগ কেন আছে বলে আমি মনে করি না। টাকা যারা পাচার করে তারা ব্যবসা বিরোধী, টাকা যারা ব্যবসা এখান থেকে বিদেশে পাঠায় তারা কিন্তু এদেশের উন্নয়ন চায় কিনা আমি জানি না, কিন্তু ওরাই আমাদেরকে কন্ট্রোল করে। আমরা যারা ব্যবসা করি তাদেরকে ওরা কন্ট্রোল করে, পলিসিগত দিক দিয়ে কন্ট্রোল করে। তারা আমাদেরকে আমাদের দুর্বলতাগুলোকে দেখাইয়ে, জনসম্মুখে দেখাইয়ে, বিভিন্ন জায়গায় দেখিয়ে তারাই কিন্তু টাকা পাচার করে। আপনি যদি পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে দেখেন কাদের বাড়ি কোন জায়গায় কিভাবে আছে, যারা ব্যবসা করতেছে 12 বছর, 14 বছর, 20 বছর, 40 বছর, তাদের কিন্তু বিদেশে গিয়ে বাড়ি আছে এরকম সংখ্যা কিন্তু 10-15-20টা হবে। আর যাদের বাড়ি আছে, যাদের অর্থ আছে, তারা কিন্তু এরকম। তাহলে কারা করছে পাচার? তারাই পাচার করছে, এটা আমি 100% বলবো। এবং এটা যাতে রোধ হয়, এটা আমরা ব্যবসায়ীরা চাই। আমরা কষ্ট করে যারা ব্যবসা করি, আমরা যারা ছোট থেকে বড় হয়েছি, এসএমই ব্যবসা করি, তারা চাই এদেশে একটা ন্যায় হোক, নীতি হোক এবং এদেশের টাকা পাচার না হোক, এটা আমরা চাই। ডিসাইড দ্যাট আমরা আরেকটা জিনিস চাই, আমরা যারা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস করি বা ব্যবসা করি, তাদের যে ইম্পোর্ট ম্যাটেরিয়াল গুলো আছে, আমাদের যে পাচার কে করে আমি বলি, জি, জি। টাকা পাচার কে করে? টাকা পাচার করে যার কাছে আইডেল মানি আছে,
এবং টাকা পাচার যখন করে, তো যদি যে কথাটা আপনি বলছেন জেএলসির মাধ্যমে টাকা বিদেশে রেখে আসে রপ্তানি খাত, ইম্পসিবল। কারণ হলো আমার ওই পেমেন্ট আইনে আমাকে আমার শ্রমিকের বেতন দিতে হয়, আমার প্রফিটের কত পার্সেন্ট, আমার এলসি যখন করি সেই এলসিতে আমি কাপড় আনি, সেই কাপড়ের দাম কোন দেশে কত আছে, এবং আজকালকার দিনে লোকাল কাপড় আমরা বেশি ব্যবহার করি, তাহলে আমি টাকাটা পাচার কিভাবে করব? রপ্তানি খাত করতে পারে না, আমি বিশ্বাস করি না। হয়তো অন্যান্য করতে পারে, আরএমজি খাতে পারে না। কোনোভাবেই না। আর এগুলো দেখার মতো মনিটরিং অথরিটি তো বাংলাদেশ ব্যাংকে আছে। আমরা খালি ঢালাও ভাবে বলতেছি টাকা পাচার হচ্ছে, এত হাজার কোটি টাকা পাচার হচ্ছে, তাইলে সেটা আমরা কেন খুঁজে বের করছি না? খুঁজে বের করে তাদের কাহিনী রাতে আনুক না, সেটি যদি বন্ধ হলে কি জনাব আমাদের- সিদ্দিকুর রহমান, কে করছে সে প্রশ্ন যদি না গিয়ে আপনাকে এটি বলি যে পাচার বন্ধ হলে কি ডলারের বাজারটা একটু স্থির হবে না? পাচার এক জিনিস, পাচার তারা করে, তারা হুন্ডি মাধ্যমে তারা পাচার করে। সাধারণত মেশিনারিজের এলসির মাধ্যমে যারা বড় মেশিনারিজ ইম্পোর্ট করে তারা হয়তো বা করতে পারে, কিন্তু সাধারণ ব্যবসায়ীরা কখনো টাকা পাচার করতে পারে না। টাকা ওই লোকই পাচার করে যার কাছে আইডল মানি পড়ে থাকে। জি জনাব সিদ্দিকুর রহমান, একেবারে শেষ করতে হবে আমাদের, শেষ সময় আপনি এসে বলবেন যে ডলার, আপনি কি মনে করেন যে সাম্প্রতিক সময়ে যে এই পদক্ষেপগুলো বাংলাদেশ ব্যাংক নিয়েছে তাতে করে ডলারের সংকট সমাধান হবে? খুব আমি মনে করি বর্তমান গভর্নর জনাব রূপ তালুকদার যে ডিসিশন গুলো নিয়েছে ঠিক করেছে, কিন্তু এর মধ্যে আরো দুই একটা জিনিস তাকে একটু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এক নম্বর হলো যে ওই 100% মার্জিন দিয়ে লাক্সারিয়াস আইটেম এখন ইম্পোর্ট করা যাবে না, সম্পূর্ণরূপে ব্যাংকে এটা নিরুৎসাহিত করতে হবে যে না, এই আইটেম ইম্পোর্ট করা যাবে না। আর একটা হলো যে ব্যাংক টু ব্যাংক যে আমরা ডলার বিক্রি করি, যে ব্যাংকে আমি ব্যবসা করি সেই ব্যাংকে বিক্রি করব আমি, অথচ ব্যাংক আবার অন্য আন্তঃ ব্যাংকিং ফর্মুলায় সে ব্যাংকে বিক্রি করতে পারবে সেটা না। আমার ডলার আমি যেখানে পারি আমি সেখানে বিক্রি করব। তাইলে একটা রেট ফিক্স করে দিবে, 1 টাকার বেশি যদি কেউ কোনো জায়গাতে এই আপনার বিক্রি করে তাহলে সেটা সাথে সাথে তাদের ধরা কোনো বিষয় অর্থাৎ না। যাতে তাদের এটা বিরুদ্ধে তাই- যেন ব্যবস্থা নেওয়া হয়। জনাব সিদ্দিক, আপনি যদি বলছিলেন যে শুধুমাত্র নিয়ম নীতি বেঁধে দেওয়ার মধ্যে না থেকে যাতে করে প্র্যাকটিক্যালি দেখা হয় এবং যাতে করে ব্যবস্থা নেওয়া হয় কেউ এর নিয়মের বাইরে গেলে, আপনি এটাই বলছিলেন জনাব সিদ্দিকুর রহমান। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অবশ্যই কারণ না হলে 6 জন ফরেন এক্সচেঞ্জ ইয়াকে তারা আমরা আশা করছি এই ধরনের ঘটনা আর কোথাও ঘটবে না। জনাব সিদ্দিকুর রহমান ধন্যবাদ আপনাকে। নুরুল আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ। অঞ্জন শেখর দাস অসংখ্য ধন্যবাদ। দর্শক আজ এ পর্যন্তই। আমরা আশা করছি ডলারের বাজারটি স্বাভাবিক হোক এবং নিত্য পণ্যের দাম কমে আসুক, স্বস্তি ফিরুক জনজীবনে। আজ আপনারা ভালো থাকুন এবং সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন নিউজ 24 পর্দায়।